কি মশাই, বেশ লাগছে না? সোফায় পা দোলাতে দোলাতে বলে উঠলেন লালমোহন বাবু। হ্যাঁ, ভালো তো লাগছে, কিন্তু সুখবরটা কি লালমোহন বাবু? সিঙ্গারায় কামড় দিয়ে বলে উঠল ফেলুদা। আরে মশাই, আপনাকে খাওয়ানোতেই আমার সুখ। ব্যাপারটা একটু নাটকীয় হয়ে গেল না লালমোহন বাবু? তাহলে বলবো বলছেন? ঝটপট বলে ফেলো। বেশ, একটু সাহস পেলাম। আজ সকাল সকাল লালমোহনবাবু এক প্যাকেট সিঙ্গারা আর জিলিপি নিয়ে এসে আমাদের বাড়ি চলে আসেন। না, এমনিতে তো তিনি প্রায়ই আসেন, কিন্তু আজ এত খাবারের সঙ্গে আসায় ফেলুদার মনে সংশয় জাগে, আর আমারও বটে। এখানে বলে রাখা ভালো, গতকাল রাতে লালমোহনবাবু ফোনে বলেন যে তিনি আজ আসতে পারবেন না, কিন্তু আজ সকালে উঠে দেখলাম তিনি উপস্থিত। তার মানে কিছু তো একটা ব্যাপার তো আছেই। মশাই, আপনি ইন্দ্রনাথ সামন্তের নাম শুনেছেন? প্রশ্ন করলেন রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি। ফেলুদা নিজের ঠোঁটে আঙুল ঘষে বলল, আচ্ছা, ইনি কি সেই মানুষ যার ভৌতিক কাহিনী বই আপনার টেবিলের ওপর দেখেছিলাম? একদম ফেলুবাবু, তবে ওনার একটা আলাদা পরিচয় আছে বটে। তাই নাকি? তা কি সেটা? ওনার পূর্বপুরুষরা কিন্তু জমিদার ছিলেন। এখন অবস্থাটা আগের মতন ভালো না হলেও খুব একটা মন্দও নয়। বেশ, বুঝলাম। তা ইনার বাড়ি বোধহয় তো রামপুর, হাওড়ায়। হ্যাঁ মশাই, এই রামপুরে। আমি এবার কৌতূহল না চাপতে পেরে প্রশ্ন করলাম, আচ্ছা লালমোহনবাবু, আপনার আনন্দের খবরটাতে এবার বলুন। লালমোহনবাবু মুচকি এসে বললেন, ভাইয়া, একটা হরেন্ডাস ব্যাপার আছে। আমাকে ইনভাইট করেছেন ওনাকে 2 দিন ধরে ওখানে থাকার জন্য, আর এটাও বলেছেন যে একটা মহামূল্যবান জিনিস উনি নাকি আমাকে দেখাবেন। এবার ফেলুদার দিকে ফিরে লালমোহনবাবু বললেন, তা মশাই, আমি একটা অন্যায় কাজ কিন্তু করে ফেলেছি। ফেলুদা অবাক হয়ে বলে, আপনাকে নিমন্ত্রণের সঙ্গে অন্যায়টা ব্যাপার কিছু বুঝলাম না তো লালমোহন বাবু। মানে মশাই, আপনাকে না জিজ্ঞাসা করি আপনাদের যাওয়ার কথাটা বলে দিয়েছি। উনি আপনাকেও নিয়ে যেতে বলেন। আসলে আপনারা থাকলে একটা ওই সাহস পাই, আর তাছাড়া ওই মহামূল্যবান জিনিস আমি একা দেখলে খুব একটা কি শোভনীয় ব্যাপার হতো, কি বলেন মশাই? ফেলুদা সোফায় হেলান দিয়ে বসে একটা সিগারেট ধরালো, তবে কোনো কথা বলল না। আর আমি লালমোহনবাবু একেবারে হাঁ হয়ে তাকিয়ে থাকলাম ফেলুদার দিকে। তাহলে কি ফেলুদা যাবে না? এবার লালমোহনবাবু জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকালো ফেলুদার দিকে, তারপর প্রশ্ন করলো, এই মশাই, এই কিছু ভুল করলাম? খুব বড় ভুল করেছেন লালমোহন বাবু। ফেলুদা গম্ভীর গলায় বলে উঠল। আমরা তো একেবারে অবাক। এ কি হলো ফেলুদার? লালমোহন বাবুর সাথে কোনোদিন তো এভাবে কথা বলে না। কি হলো ওর? আমাকে এই ক্ষমা করে দেবেন ফেলুবাবু, আমি যাব না বলে দিচ্ছি। এই ঠিকই তো, আপনাকে জিজ্ঞাসা করা আমার একবার উচিত ছিল। ক্ষমা করে দেবেন। আরে দূর মশাই, আমি ক্যান্সেল কখন করতে বললাম? আমার কথাটাই তো পুরো শুনলেন না। ফেলুদা হাসতে হাসতে বলে উঠল, তাহলে যাবেন মশাই? আলবাত, আপনি বলবেন আর আমরা যাব না? আপনি আমাদের হুকুম দেবেন, অনুরোধ নয়, বুঝলেন? বাঁচালেন মশাই, আমি তো একেবারে ভয়ই পেয়ে গেছিলাম। হাঁপ ছেড়ে বললেন লালমোহনবাবু। ফেলুদা আবার মুচকি এসে বলল, তাহলে ফেরুমিত্তির অভিনয়টা জানেন? কি বলেন লালমোহনবাবু? পারেন মানে? সিনেমা করলে অস্কার বাঁধা। ছাড়ুন ওসব কথা, এবার বলুন যাত্রা কবে? গত পরশু আমার গাড়িতেই 3জন যাব বলে দিয়েছি। ওখানে 2 দিন কাটিয়ে পল্লীগ্রামের পরিবেশ উপভোগ করেও চলে আসবো। আর তাছাড়া মশাই, বহুদিন আমাদের গ্রামের দিকে যাওয়া হয় না। হ্যাঁ, এটা একদম ঠিক কথাই বলেছেন লালমোহন বাবু।
ওখানে সবুজ দর্শন পেলে চোখ দুটোর আরাম হবে। আজ সকাল 6টায় আমরা 3জন লালমোহনবাবুর সবুজ অ্যাম্বাসাডার করে যাত্রা শুরু করি। অগ্রহায়ণের শেষ, তাই চারিদিকে একটা ঠান্ডার আমেজ পড়ে গেছে। মাঠের ওপর হালকা একটা কুয়াশার চাদর ছড়িয়ে আছে। গাড়ির পেছনে সিটে আমি আর লালমোহনবাবু, আর সামনে সিটে ফেলুদা এবং হরিপদবাবু। কারোর মুখে কোনো কথা নেই, বোঝাই যাচ্ছে সবাই প্রকৃতিকে উপভোগ করতেই ব্যস্ত। হঠাৎ লালমোহনবাবুর কথায় হুঁশ ফিরল আমাদের। দি ফেমাস বৈকুণ্ঠ মল্লিকের কথা মনে পড়ে যাচ্ছে মশাই। ফেলুদা রাস্তার দিকে তাকিয়ে বলল, বেশ তো, সাহিত্যকে চেপে রেখে লাভ লালমোহনবাবু, বলে ফেলুন। লালমোহনবাবু গলাটা একবার খাঁকড়িয়ে তারপর বললেন, জাদুর ঢাকা সবুজ কার্পেট, দিগন্ত ভরা ক্ষেত, রাস্তা এখনো বহু বাকি, খালি রয়েছে আমার পেট। তারপর আমার দিকে ফিরে প্রশ্ন করলেন, কি ভাইয়া তপেশ, এ কেমন লাগলো? লোকটার এলেমটা দেখলে তো ভায়া? সে তো দেখলাম, কিন্তু শেষের দুটো লাইন কি ওনার না আপনার গুঁজে দেওয়া? আমি বলে উঠলাম, আসলে এই কবি বাস্তবটাকেই তুলে ধরেছেন ভাই, বুঝলি? ফেলুদা এবার আস্তে আস্তে বলল, ভাগ্যিস, এতটা বাস্তব আমরা দেখিনি। লালমোহনবাবু বললেন, আপনি কিছু বললেন নাকি ফেলুবাবু? না। এই বলে চুপ করে গেল ফেলুদা। আমরা যখন ইন্দ্রনাথ বাবুর বাড়িতে পৌঁছালাম তখন ঘড়িতে 10টা বেজে গেছে। আমাদের গাড়ি ইন্দ্রনাথ বাবুর বাড়ির গাড়ি বারান্দায় থামতে দেখতে পেলাম একজন 65 বছর ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তার পরনে সাদা ধুতি, পাঞ্জাবি, চুল বাঁদিক দিয়ে ভালো করে শীতে করে সুন্দরভাবে আঁচড়ানো। আমাদের দেখেই লালমোহনবাবুর দিকে এগিয়ে এলেন ভদ্রলোক। লালমোহনবাবু এগিয়ে করমর্দন করতে জানতে পারলাম ইনি হলেন ইন্দ্রনাথ সামন্ত। এরপর লালমোহনবাবু আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ভদ্রলোকের কথাবার্তা অত্যন্ত ভদ্র এবং মার্জিতও বটে। এরপর ফেলুদার দিকে ফিরে বললেন, আর মশাই, আমি আপনার মস্ত বড় ভক্ত বলতে পারেন। লালমোহনবাবুর মুখে আপনার কথা শুনতেই আমি আপনাদের আসার অপেক্ষা করতে থাকি। আসুন আসুন, ভেতরে আসুন। এরপর ঘরের ভেতরে একটা স্টাডি রুমে ইন্দ্রনাথ বাবু আমাদের বসতে বললেন। আমরা 3জন একটা সোফায় ভাগাভাগি করে বসি, আর ইন্দ্রনাথ বাবু একটা সিঙ্গেল সোফায় আমাদের উল্টো দিকে বসলেন। এই ঘরের একটা দেয়াল জুড়ে রয়েছে প্রচুর বই। সত্যি বলতে কি, এর আগে এত বই আমরা কখনো দেখিনি। ফেলুদাকেও দেখলাম বইগুলোর দিকে তাকিয়ে থাকতে। এবার ফেলুদা বলে উঠল, এই এত বই কি আপনি পড়েন নাকি? ইন্দ্রনাথ বাবু বললেন, হ্যাঁ মিস্টার মিত্তির, সব আমারই পড়া। আসলে বই পড়তে আমি খুবই ভালোবাসি। আর সত্যি বলতে কি, রহস্য আর রোমাঞ্চের বই পড়তে আমি একটু বেশি ভালোবাসি মিত্তির মশাই। হ্যাঁ, তার জন্যই তো হোমস আর পয়েরও দেখতে পাচ্ছি। ফেলুদা বই দেখতে দেখতে বলে উঠল, আপনার বইও আছে কিন্তু ফেলুবাবু। মুচকি হেসে বললেন ইন্দ্রনাথ বাবু। ফেলুদা হেসে বলল, তাই নাকি? অসংখ্য ধন্যবাদ। তবে এর পুরো ক্রেডিটটা কিন্তু আমার ভাই তপস্যের। এরপর লালমোহনবাবু বললেন, মানে আচ্ছা ইন্দ্রনাথ, এই তুমি কি একটা জিনিস দেখাবে বলেছিলে না ভাই? মাথায় একটা হাত চাপড় দিয়ে ইন্দ্রনাথ বাবু বললেন, আহ, এই দেখেছেন, ভুলেই গেছিলাম। তবে তার আগে একটা কথা বলে রাখা ভালো, আমার একটা শখও আছে মিস্টার মিত্তির। শখ? কিসের শখ? আমার পুরনো জিনিস এই কেনার একটা নেশা আছে, আর সেই জন্য এদেশ ওদেশ করে বেড়াতে হয় আমায়। এমন করতে করতে হঠাৎ একদিন দিল্লির একটা কিউরিও শপে একটা জিনিস দেখতে পাই, কিনেও নি। দাঁড়ান, দেখাচ্ছি। এই বলে ইন্দ্রনাথ বাবু নিজের চেয়ার ছেড়ে ঘরের কোণে থাকা আলমারিটা খুললেন। সেখান থেকে যেটা বের করেই নিজের টেবিলে রাখলেন, সেটা দেখে লালমোহনবাবু বলে উঠলেন, ভাইয়া, এটা কিনতে দিল্লি যাওয়ার কি ছিল ভাই? ইন্দ্রনাথ বাবু সামনের টেবিলে এখন রাখা আছে একটা একজোড়া তবলা। আমার একটু অবাক লাগলো। এই সামান্য জিনিস কিনতে দিল্লি থেকে কিনতে হলো সেটা আমি বুঝতে পারলাম না। ফেলুদা উঠে গিয়ে সেটা নেড়ে চেড়ে দেখতে লাগলো। তারপর বলল, বাবা, বেশ তো পুরাতন মনে হচ্ছে।
তা কত সালের হবে এটা? ইন্দ্রনাথবাবু মুচকে এসে বললেন, প্রায় 500 বছরের পুরাতন মিস্টার মিত্তির। আমি তো অবাক। লালমোহন বাবুকেও দেখলাম সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছেন, তার মুখ হাঁ হয়ে গেছে। সত্যি এত বছরের পুরাতন জিনিস এত সুন্দর কন্ডিশনে দেখতে পাবো তা আমরা ভাবতেই পারিনি। ফেলুদাকে দেখলাম জিনিসটা বারবার নেড়ে চেড়ে দেখতে। আমার মনে হয় এই পুরাতন তবলা দেখে ফেলুদাও বেশ অবাকই হয়েছে। লালমোহন বাবু এবার বলে উঠলেন, আচ্ছা, এটা বাজানো যায় নাকি ইন্দ্রনাথ? ইন্দ্রনাথ বাবু তবলা আবার আলমারিতে তুলতে তুলতে বললেন, বাজানো যায়, কিন্তু এবার ওনার কথা থামিয়ে ফেলুদা বলে উঠল, লালমোহন বাবু, ওটা বাজানো গেলেও বাজানো হয় না। এই কেন মশাই? আসলে অনেক দিনের পুরাতন জিনিস, যদি খারাপ হয়ে যায় তা আপনি বাজাবেন নাকি? না, এককাল বাজাতাম ফেলুবাবু, কিন্তু এখন তবলা থেকে এই পেনে কনসেন্ট্রেট করেছি। এবার ইন্দ্রনাথ বাবু সাথে চলে আসি দোতলায়। এখান থেকে আশেপাশের দৃশ্য অতুলনীয়। লালমোহনবাবু বললেন, আচ্ছা, যাহা দেখিলাম তাহা জীবনেও ভুলিব না। সত্যি চারপাশে সবুজ গাছপালা আর মাঝখানে এই বাড়িটা। আশেপাশে তেমন জনবসতি কিছু নেই। ইন্দ্রনাথবাবু আমাদের একটা ঘর দিলেন, তারপর তিনি নিচে চলে গেলেন। একটাই ঘর, বেশ বড়। এই ঘরে 3টে বিছানা, একটা আলমারি আর একটা মস্ত বড় জানলা, আর সেখান থেকে দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত জঙ্গল। ফেলুদা সেই দিকে গিয়ে একটা সিগারেট ধরিয়ে দেখতে লাগলো। লালমোহনবাবু ফেলুদার কাছে গিয়ে বললেন, কি ভাবছেন মশাই? বেশ একটা ইয়ে হচ্ছে না? ফেলুদা সিগারেট ধোঁয়া ছেড়ে বলল, সত্যি আপনাকে কাল্টিভেট করতে হচ্ছে লালমোহন বাবু। আপনি না থাকলে এখানে কিন্তু আসাও হতো না, আর ঐতিহাসিক তবলার দর্শনও হতো না। লালমোহনবাবু বেশ গদগদভাবে বলে উঠলেন, মানে কি যে বলেন মশাই, সবই এই ঠাকুরের আশীর্বাদ। এখন আমরা ছাদে। ফেলুদা পাঁচিলে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরিয়েছে। লালমোহনবাবু চোখ বন্ধ করে কি যেন শুনছেন, আর আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। চারিদিক এখন অন্ধকার। এত অন্ধকারে আকাশের তারাগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। ইন্দ্রনাথবাবু কি একটা কাজ করতে সদরে গেছেন, ফিরতে রাত হবে। চাকর দিনু আমাদের দেখভাল করছে। সত্যি মনগুলো খুব ভালো আছে আজ আমাদের। হঠাৎ লালমোহনবাবু বলে উঠলেন, বুঝলেন মশাই, এখানে একটা বাড়ি থাকলে মন্দ হয় না, কি বলেন? ফেলুদা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তা তো হতো না। এমন সময় দিনু এসে রাতে খাবারের জন্য ডাকে। আমরা যেই সিঁড়িতে পা দিতে যাব, অমনি ফেলুদা আমাকে বলে, তপসে শোন। আমি পাশে যেতেই দেখালো জঙ্গলের ভেতর থেকে একটা আলো একবার করে জ্বলছে আর একবার করে নিভছে। আমি বলে উঠলাম, কি ব্যাপার বলো তো ফেলুদা? ইতিমধ্যে লালমোহনবাবু আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। ফেলুদাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। এবার সে বলল, সেটাই তো বুঝতে পারছি না রে তপসে, তবে যা কিছু দেখছি তাতে ভালো লাগছে না কিছু। লালমোহনবাবু বললেন, মশাই, একবার যাবেন নাকি ওখানে? না লালমোহন বাবু, এত রাতে অচেনা জায়গায় যাওয়াটা ঠিক হবে না। কাল সকালে একবার যাওয়া যাবে, তবে সকালে যাক, চলুন। এই বলে সে নিচে নেমে গেল। আমি আর লালমোহনবাবু একে অপরের দিকে তাকিয়ে থাকলাম। সকালে ঘুমটা ভাঙল ফেলুদার ডাকে। তপসে ওঠ, তবলা মিসিং। আমি ধর্মড়িয়ে উঠে বসলাম। লালমোহনবাবুকে দেখলাম ফেলুদার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে। আমি ফেলুদাকে জিজ্ঞাসা করলাম, কে বলল ফেলুদা? দিনু এসে বলে গেছে, চটপট রেডি হয়ে নে। তারপর লালমোহনবাবুর দিকে তাকিয়ে বলল, কাল রাতের আলো দেখার ব্যাপারটা চেপে যাবেন লালমোহন বাবু, বুঝলেন? লালমোহনবাবু ডান হাত তুলে বললেন, ইয়েস স্যার। একতলায় ইন্দ্রনাথ বাবুর স্টাডি রুমে ঢুকে দেখি তিনি মাথায় হাত দিয়ে বসে আছেন। তারপর ফেলুদাকে দেখতে পেয়ে তার দিকে এসে বললেন, মিস্টার মিত্তির, আমার সব সর্বনাশ হয়ে গেল। এত দামি একটা জিনিস চুরি হয়ে গেল মিস্টার মিত্তির। ফেলুদা ইন্দ্রনাথ বাবুর বাম পাশে রেখে তবলা আলমারির দিকে এগিয়ে গেল। দেখলাম আলমারিটা হাট করে খোলা, তাতে কোনো তবলা নেই। ফেলুদা এবার ইন্দ্রনাথ বাবুকে প্রশ্ন করল, কাউকে সন্দেহ করছেন নাকি ইন্দ্রন বাবু? কাকে করবো বলুন তো মিস্টার মিত্তির? সবাই তো নিজেদের লোক।
আমি একা মানুষ, দিনু বহুদিনের পুরাতন চাকর, আর 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 বাকি রইলেন আপনারা তিনজন। কিন্তু লালমোহনবাবু অবাক হয়ে প্রশ্ন করলেন, এই ইন্দ্রনাথ, আমাদের সন্দেহ করছো নাকি ভায়া? কে করি বলো? কাল আমি রাতে ফিরি, আর তারপর দেখি আলমারি খোলা হয়নি। এরই মধ্যে কি হয়েছে? ফেলুদা অবাক হয়ে বলে, কি সব বলছেন ইন্দ্রনাথ বাবু? আমি নিজেই গোয়েন্দা, আর অন্যের জিনিসের উপর লোভ আমাদের নেই। আর তাছাড়া লালমোহন বাবুর সাথে আপনাদের সম্পর্কও ভালো, তাহলে এরকম কথার কোনো প্রশ্নই হয় না। লোভবশত মানুষের মানসিকতা পরিবর্তন হতে বেশি সময় লাগে না মিস্টার মিত্তির। যতই হোক একটা দামি জিনিস তো। বেশ, তাহলে পুলিশকে খবর দিন, তারাই তদন্ত করুক। এই বলে ফেলুদা ঘর থেকে বেরিয়ে আসতে যাবে, আবার থেমে বলল, তবে একটা কথা মনে রাখবেন ইন্দ্রনাথ বাবু, ফেলু মিত্তির এর শেষ না দেখে ছাড়বে না। হ্যাঁ হ্যাঁ, দেখে নেব, আর আমি পুলিশকে খবর দিয়েই দিয়েছি, বললেন ইন্দ্রনাথ বাবু। আমরা এখন নিজেদের ঘরে বসে আছি। ফেলুদা জানলার সামনে দাঁড়িয়ে সিগারেট ধরিয়েছে, আর লালমোহন বাবু মাথা নিচু করে বসে আছেন। হঠাৎ সমস্ত নীরবতা ভঙ্গ করে লালমোহন বাবু বলে উঠলেন, ফেলুবাবু, আমাকে ক্ষমা করবেন। ফেলুদা সিগারেটটা ফেলে লালমোহন বাবুর দিকে ফিরে বলল, কিন্তু কেন লালমোহন বাবু? মানে আমার কথাতেই তো এখানে এলেন, আর দেখুন কি বিপদে পড়ে গেলেন আপনারা। এবার ফেলুদা সামান্য মুচকি হেসে বলল, অত কিছু ভাববেন না লালমোহন বাবু, এই ফেলু মিত্তিরের দিকে আঙুল তুলে কেউ পার পায় না, কিন্তু মুশকিলটা অন্য জায়গায় লালমোহন বাবু। আমি প্রশ্ন করলাম, কিসের মুশকিল ফেলুদা? এবার ফেলুদা ঘরের দরজা বন্ধ করে আমাদের সামনে এসে চেয়ারে বসলো, তারপর বলল, দেখ, এখানে প্রশ্ন হচ্ছে দুটো। প্রথম হলো, ঐতিহাসিক তবলা চুরি করলো কে? এবার লালমোহন বাবু বললেন, আর দ্বিতীয়টা মশাই? এবার ফেলুদা চেয়ারে হেলান দিয়ে বলল, দ্বিতীয়টা হলো, সেদিন রাতে জঙ্গলে কে টর্চের আলো জ্বালছিল, আর কেনই বা জ্বালছিল? মানে তাহলে তো মশাই গিয়ে একবার দেখতে হচ্ছে, যাবেন নাকি? যাব, তবে পুলিশ আসার পর, দুপুরের দিকে। এরপর আমাদের আর কোনো কথা হয়নি। 1 ঘন্টা পর পুলিশ আসতে আমাদের ডাক পড়ে। আমরা তিনজন একতলায় সেই ঘরে গিয়ে ঢুকি। সত্যি বলতে কি, একটু খারাপ যে লাগছিল না তা কিন্তু নয়। আমরা ঘরে ঢুকতেই ইন্দ্রনাথবাবু আমাদের ইন্সপেক্টর রাহার সঙ্গে আলাপ করিয়ে দিলেন। ফেলুদার পরিচয় পাওয়ার পর তিনি বললেন, গোয়েন্দাগিরিতে কি রোজগার হচ্ছে না মিস্টার মিত্তির, যে চুরি করে বসলেন? ফেলুদাকে দেখলাম একেবারে শান্ত হয়ে জবাব দিত। সত্যি ওর নার্ভের যে এত জোর, স্যালুট করতেই হয় ওকে। ফেলুদা বলল, কোনো প্রমাণ ছাড়া কি আমাকে চোর বলা চলে ইন্সপেক্টর রাহা? আইন কি তাই বলে নাকি? এবার বেশ বিরক্তি সুরে রাহাবাবু বললেন, আপনার কাছ থেকে আইনটা শিখবো না আশা করি। এবার আমার প্রশ্নের উত্তর দিন তো ঝটঝট। এদিকে লালমোহন বাবু আমার কানে কানে বললেন, ভাইয়া, তোমার দাদা কিছু বলছে না কেন বলো তো? মানে আমার তো বেশ রাগ হচ্ছে। আমি বললাম, চুপচাপ দেখতে থাকুন ফেলুদা কি করে, আপাতত চলুন চেয়ারে গিয়ে বসি। আমরা তিনজন পাশাপাশি বসলাম, আর উল্টো দিকে বসলেন ইন্সপেক্টর রাহা এবং ইন্দ্রনাথ বাবু। রাহাবাবু বললেন, বলুন তো মিস্টার মিত্তির, চুরির আগের দিন আপনারা কি করছিলেন? ফেলুদা গতকালের সব কথা বলল বটে, তবে জঙ্গলের আলোর ব্যাপারটা চেপে গেল। সব শুনে ইন্সপেক্টর রাহা বললেন, বেশ, আপাতত যতক্ষণ না তবলা খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ আপনারা এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। হঠাৎ লালমোহনবাবু বলে উঠলেন, মানে সে কি, আমরা তো আজকেই। ফেলুদা লালমোহনবাবুর কথা থামিয়ে বলল, না না, আমরা আছি, আর আর আমাকেও তো শেষটা দেখতে হবে ইন্সপেক্টর রাহা। যতই হোক, আমার ওপর অভিযোগ না তুলে আমি তো যাব না, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমরা এখন চলেছি জঙ্গলের উদ্দেশ্যে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ফেলুদা বলে একবার জঙ্গলটা দেখে আসবে, তাই আমরাও বেরিয়ে পড়লাম। সবুজ পরিপূর্ণ জঙ্গল, বাঘ ভাল্লুক না থাকলেও সাপ আর পাখির দেখা পাওয়া যায়। দুদিক গাছে ঘেরা কাঁচা মাটির রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম।
লালমোহনবাবুকে দেখলাম বেশ চিন্তিত দেখাতে। ফেলুদা সেই দেখে লালমোহনবাবুকে প্রশ্ন করল, কি ব্যাপার লালমোহন বাবু, জঙ্গলে ভালো লাগছে না? আচ্ছা মশাই, এ কি দরকার ছিল বলুন তো আপনার এখানে থাকার? যারা বদনাম দিল এই তাদের বাড়িতেই থাকতে হবে, তাদের সঙ্গেই খেতে হবে। লালমোহন বাবু অত কিছু ভাববেন না। আর এখানে না থাকলে অপরাধীকে ধরবো কিভাবে? আর নিজেদের নির্দোষ প্রমাণ করবই বা কি করে? তাই অত কিছু ভাববেন না, জঙ্গলের মজা নিন। এই বলে ফেলুদা সামনের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল। লালমোহনবাবু আমাকে বললেন, তাহলে চিন্তা করবো না ভাইয়া, কি বলছো? আমি বললাম, ফেলুদা তো বলল, তাই নির্দ্বিধায় প্রকৃতি অনুভব করুন, বুঝলেন? চলুন। বাম পাশে দামোদর নদ, ডান পাশে সবুজ অরণ্য, আর তার মাঝখানের উঁচু বাঁধের ওপর দিয়ে হেঁটে চলেছি আমরা তিনজন। সত্যি এত সুন্দর প্রকৃতি এর আগে অনুভব আমরা করিনি। লালমোহনবাবুকে দেখলাম চারপাশে তাকাতে তাকাতে যেতে, আর ফেলুদা মাথার উপর 2 হাত মুড়ে সামনের দিকে হেঁটে চলেছে। আমি এবার বললাম, ফেলুদা, আমরা তো অনেকটাই এগিয়ে এসেছি, কিন্তু... লালমোহনবাবু এবার হাঁটা থামিয়ে বললেন, আচ্ছা ফেলুবাবু, আমরা কি এখনো সেই জায়গায় পৌঁছাইনি? ফেলুদা এবার নিজের হাঁটা থামিয়ে আমাদের দিকে পেছন ফিরে বলল, আচ্ছা লালমোহন বাবু, আপনি না রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক? লালমোহনবাবু মাথা চুলকোতে চুলকোতে বললেন, মানে মশাই, এর সঙ্গে আমার সম্পর্ক কি মশাই? আছে আছে লালমোহন বাবু, আছে। আর তোপসে, তুইও কি আকাশের দিকে চেয়ে হাঁটছিস নাকি? আমি প্রশ্ন করলাম, মানে ফেলুদা? তারপর ফেলুদা চিরাচরিত ভঙ্গিতেই আমাকে বলল, ইডিয়েট একটা। 10 মিনিট আগেই যে আমরা জায়গাটা হেঁটে চলে এলাম, সেদিকে মনে লক্ষ্যও করিসনি। আমি আমাকে বললাম, তাহলে এখন কোথায় যাচ্ছি আমরা? নদীঘাটটা দেখতে হবে তো, এত দূর এলাম যখন, ওটি বা বাদ যায় কেন? এরপরেই লালমোহনবাবু বললেন, আচ্ছা ফেলুবাবু, ওখানে কিছু দেখতে পাননি মনে হয়, তাই না? পেয়েছি লালমোহন বাবু, একটা। এই ফেলুদা কথা শেষ না করেই লালমোহনবাবুকে বাঁধের এক পাশে ঠেলে দিল সে, আর নিজেও সরে গেল। আমি দেখলাম একটা তীর শিরে বেঁধে গেল গাছের ওপর। আমি দৌড়ে গেলাম লালমোহনবাবুকে তুলতে, গিয়ে দেখি ভদ্রলোক কোনো মতো উঠে দাঁড়িয়েছেন। আমি লালমোহনবাবুকে ধরে বাঁধের ওপর উঠতে দেখি ফেলুদা তীরটা হাতে নিয়ে কী সব দেখছে। আমি গিয়ে প্রশ্ন করলাম, কে ছুড়ল ফেলুদা? ফেলুদা মুচকি হেসে বলল, একটা ম্যাজিক দেখবি, দাঁড়া। এই বলে তীরের পেছনের অংশটা জোরে টানল, আর অমনি একটা সাদা কাগজ বেরিয়ে এলো। লালমোহনবাবু বললেন, এতে কি কি লেখা আছে মশাই? ফেলুদা কাগজ খুলতে দেখি তাতে লেখা, বাঁচতে চাইলে রামপুর ছেড়ে দাও, না হলে মৃত্যু। এ তো হুমকি ফেলুবাবু। ফেলুদা এবার কাগজটা নিজের পকেট ঢুকিয়ে বলল, জানেন তো লালমোহন বাবু, ফেলু মিত্রের মগজ আসতে স্থান লাগছিল না, তবে আজ আততাই সেটা করে দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। বেশ, এবার চলুন ঘাটটা ঘুরে আসা যাক। আবার যাবেন মশাই? আলবাত, ফেলু মিত্তির এর শেষ না দেখে কিন্তু যাচ্ছে না। এই বলে সামনের দিকে এগিয়ে গেল ফেলুদা। সত্যি নদীঘাটটা, এই জায়গাটা সত্যি খুব সুন্দর। পরন্ত সূর্যের আলোয় চারপাশটা আগুনের বর্ণ ধারণ করেছে। ফেলুদা কোমরে হাত দিয়ে চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। আমি আর লালমোহনবাবু দেখছি ফেলুদার মুখটা সূর্যের পরন্ত আলো লেগে আগুনের মতন জ্বলজ্বল করছে। আর আমি মনে মনে ভাবছি, ফেলুদা নিজের গায়ে লাগা অপবাদ মেটাতে পারবে তো? রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের রুমে চলে আসি। তবে এখানে একটা কথা বলা রেখা ভালো, ইন্দ্রনাথ বাবু আজ আমাদের সঙ্গে খাননি। লালমোহনবাবুর এতে নাক সিটকালো ফেলুদার কোনো হেলদোল নেই। এখন আমি আর লালমোহনবাবু বসে আছি লালমোহনবাবুর বিছানার ওপর, ওনার সদ্য মুক্তিপ্রাপ্ত উপন্যাস ডুয়ার্সের ডামাডোল গল্পের বইটা নিয়ে। এটা নাকি এই নিয়ে 5ম এডিশন। সত্যি
প্রখর রুদ্ধের এই গাঁজাখড়ি গল্প লিখে কি করেছে ভদ্রলোক এত সুনাম পেলেন কি জানে। তবে লালমোহনবাবু বলেন, ভাইয়া তপীশ, এই প্রখর রুদ্ধের সাফল্য এই ফেলুবাবুর ভূমিকা কিন্তু অনস্বীকার্য। ফেলুদা জানলার দিকে চেয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে আর সবুজ ডায়েরিতে কি সব লিখে চলেছে, হয়তো আজকের সব ঘটনাগুলো লিখে রাখছে। হঠাৎ লালমোহনবাবু বলে উঠলেন, ফেলুবাবু, এই বইটা আপনি রেখে দিন, বুঝলেন? তাই সঙ্গে এনেছিলাম ইন্দ্রনাথকে দেব বলে, এই কিন্তু। ফেলুদা আমাদের দিকে না তাকিয়ে একটা সিগারেট ধরিয়ে লালমোহনবাবুকে বললেন, বেশ, ওটা আমার বিছানার উপর রেখে দিন, আজ রাতেই পড়ে নেব। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মাথাটা কাজ করছে না, দেখি আপনার বই থেকে পড়ে মাথাটা কাজ করে কিনা। আপনারা শুয়ে পড়ুন। অগত্যা আমি আর লালমোহনবাবু যে যার জায়গায় শুয়ে পড়লাম। সকালে ঘুমটা ভাঙলো ফেলুদার ডাকে। এই তোপসে ওঠ, আমি এখন বেরোচ্ছি, ফিরতে দেরি হবে। এই বলে সে বেরিয়ে গেল। আমি দেখলাম লালমোহনবাবু বসে নিজের চোখ কাচলাচ্ছেন। অগত্যা আমি উঠে পড়লাম। ব্রেকফাস্ট শেষ করে আমি আর লালমোহনবাবু বাড়ি পেছন দিকটা ঘুরে দেখব মনস্থির করি। আসার পর থেকে যা সব চলছে তাতে ঘুরে দেখার সময়ই পেলাম কোথায়। তাই আমরা ঠিক সকাল 10টায় বেরিয়ে পড়লাম। বাড়িটা এমনিতে বিশাল, কিন্তু খুব সামান্য অংশই সারানো আছে, বাকিটা প্রায়ই ভগ্নপ্রায়। আর আমরা ওই দিকটাই পা বাড়ালাম, কিন্তু দেখলাম পুলিশের জিপ গাড়ি বারান্দায় এসে থামল। ইন্সপেক্টর রাহা জিপ থেকে নেমে এগিয়ে এলেন আমাদের দিকে। তারপর প্রশ্ন করলেন, আপনার দাদা কোথায়? তাকে দেখতে পাচ্ছি না তো। আমি বললাম, একটু কাজে বেরিয়েছে, দুপুরে হয়তো চলে আসবে। তারপর বিদ্রুপে হাসি এসে বললেন, দেখবেন এখান থেকে পালিয়ে না যান। লালমোহনবাবু বললেন, এই ফেলুবাবু এই যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গেলেন নাকি? অপরাধী না ধরে তিনি তো কোথাও যাবেন না। আমি লালমোহনবাবু এবার এগিয়ে গেলাম বাড়ির পেছন দিকটা। এই দিকটা একদমই রক্ষণাবেক্ষণ নেই বললেই চলে। চারিদিকে বট অসত্যের ঝুড়ি নেবে একটা ভুতুরে পরিবেশ সৃষ্টি করেছে। বাড়ির কিছু কিছু জায়গা ভেঙেও পড়েছে। আমরা দুজন পা বাঁচিয়ে এবড়ো খেবড়ো ইঁটে পড়ে থাকা ইটের ওপর পা রেখে এগিয়ে চললাম ভেতরের দিকে। কিছু দূর এগোতে একটা সিঁড়ি চোখে পড়ল। আমরা সেটা ধরে দোতলায় উঠে গেলাম। লালমোহনবাবু এদিক ওদিক হাঁ করে চেয়ে দেখছেন আর নিজের ডায়েরিতে কী সব লিখে চলেছেন। তাই দেখে আমি মজা করে বললাম, কি লালমোহনবাবু, একটা রাত এখানে কাটালে মন্দ হয় না, কি বলেন? ভদ্রলোক অবাকে বললেন, খেয়ে পেছো না কি ভায়া? গল্প লেখা আর বাস্তব অনেক পার্থক্য, চলো কেটে পড়া যাক। এই বলে খোলা দালানের দিকে এগিয়ে গেলেন। আমি অগত্যা এদিক ওদিক দেখতে দেখতে চললাম। এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেখানে একটা বিস্তৃত দালান আর তার পাশে উঁচু উঁচু জানালা। দেখলাম লালমোহনবাবু কি দেখছেন। হঠাৎ লালমোহনবাবু আমাকে হাত নেড়ে ডাকলেন, এই ভাই তপেশ, এইদিকে শোনো শোনো। আমি তাড়াতাড়ি গিয়ে দেখলাম একতলার একটা বন্ধ ঘর থেকে বেরিয়ে আসছে দিনু। লালমোহনবাবু আমার হাত টেনে বললেন, এখন এখন কি করবে ভাইয়া, যাবে? আমি আস্তে আস্তে বললাম, না লালমোহনবাবু, এখন দাঁড়ান, দিনুকে এখান থেকে যেতে দিন আগে। মিনিট 15 বাদে আমরা সিঁড়ি ধরে একতলা নেমে আসি। চারিদিক নিস্তব্ধ। আমরা পা টিপে টিপে এগিয়ে চললাম। এখন আমরা সেই দরজার সামনেই দাঁড়িয়ে আছি। বুকের ভেতরটা ধুকপুক করছে। দরজা খুলে আমরা এগিয়ে গেলাম ভেতরের দিকে। লালমোহনবাবু আমার হাতটা শক্ত করে চেপে ধরে আছেন। চারিদিকের অন্ধকার আর একটা ভ্যাপসা গন্ধ। লালমোহনবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, হঠাৎ কিসের ধাক্কা খেয়ে দুজনেই ছিটকে পড়লাম। কোনো মতে নিজেদের সামনে উঠতে লালমোহনবাবু বললেন, কি এটা ভায়া? তারপর হাত দিয়ে মারতেই দুমদুম করে দুটো শব্দ শোনা গেল। লালমোহনবাবু অবাক হয়ে চেয়ে দেখলেন আমার দিকে। আমি কাপড় সরিয়ে দেখলাম
তবলা? তার মানে দিনু? লালমোহনবাবু বললেন, এটা নিয়ে যাবে নাকি ভায়া? একদম নয় লালমোহনবাবু, তাহলে দোষটা সম্পূর্ণ আমাদের ওপর চলে যাবে। এটা যেমন চাপা দেওয়া ছিল সেখানেই থাক, আগে ফেলুদাকে সব বলা দরকার। হ্যাঁ ঠিকই বলেছ তপেশ। এরপর আমরা ওখান থেকে দরজা দিয়ে বেরিয়ে আবারও চলে আসি বাড়ির ভেতর দিকে। তারপর নিজেদের ঘরে এসে দেখি ফেলুদা চেয়ারে বসে আছে। আমি ঘরে ঢুকে দরজাটা দিয়ে দিই। তারপর লালমোহনবাবু সব খুলে বলেন ফেলুদাকে। আমি লক্ষ্য করলাম ফেলুদার ভ্রু কুচকে গেছে। তারপর লালমোহনবাবু বললেন, কি ফেলুবাবু, তবলা নিয়ে আসবেন নাকি? না লালমোহন বাবু, এখন নয়। তারপর আমার দিকে ফিরে বলল, তো সে একবার লোকাল থানায় নাম্বারটা বার করে দিত। আমি নাম্বারটা বার করে ফেলুদাকে দিলাম। তারপর ফেলুদা কি সমস্ত কথা ফোনে ফোনে বলে নিল। আমরা এখন ইন্দ্রনাথ বাবু স্টাডি রুমে বসে আছি। এখানে আমরা বলতে ইন্সপেক্টর রাহা, ইন্দ্রনাথ সামন্ত, ফেলুদা, লালমোহনবাবু, আমি এবং চাকর দিনু, আর দুজন কনস্টেবল আছে। আমরা তিনজন একটা সোফায় বসেছি, আর বাকিরা আমাদের সামনে গোল করে চেয়ারে বসে আছে। মিনিট 10 হয়ে গেলেও ফেলুদা কিছু না বলাতে ইন্সপেক্টর রাহা এবার বললেন, কি মিস্টার মিত্তির, আজকে আপনার মুখ দর্শন করে চলে যেতে হবে নাকি? হ্যাঁ, ফেলুদা সামান্য মুচকে এসে বলল, না, শুধু আমার মুখ দর্শন করতে আপনাদের ডাকিনি, এত বড় সাহস আমার নেই ইন্সপেক্টর রাহা। দাঁড়ান, 1 মিনিট আমাকে দিন, আপনাদের একটা জিনিস দেখাই। আপনি কি মজা করছেন নাকি মিস্টার মিত্তির? আমাদের সময়ের যথেষ্ট দাম আছে। গম্ভীর সুরে বলে উঠলেন ইন্দ্রনাথ সামন্ত। দেখুন ইন্দ্রনাথ বাবু, প্রদোষ মিত্তিরের যে সময়ের মূল্য ঠিক কতটা সেটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হয় না, তাই একটু অপেক্ষা করতে যে হবে। এই বলে ফেলুদা বাইরে বেরিয়ে গেল। প্রায় 15 মিনিট হয়ে গেলেও ফেলুদা কিন্তু ফিরল না। লালমোহনবাবু বললেন, কি ভাইয়া, এই তোমার দাদা কোথায়, আমাদের রেখে পালালেন নাকি? আমি কানে কানে বললাম, ফেলুদা পালাবার পাত্র নয় লালমোহনবাবু, তাই অপেক্ষা করুন। দেখলাম লালমোহনবাবু চুপ করে বসে পড়লেন। বাকিরাও দেখলাম চুপ করে বসে আছে। এবার রাহাবাবু বললেন, লালমোহন বাবু, মিস্টার মিত্তির কি চলে গেলেন নাকি? লালমোহনবাবু কিছু বলতে যাবেন, হঠাৎ দরজার বাইরে থেকে ফেলুদার গলা শোনা গেল। একদমই নয় রাহা বাবু। দেখলাম ফেলুদা দরজার পর্দা সরিয়ে হাতে তবলা নিয়ে ঘরে প্রবেশ করছে। সবাই অবাক। ইন্দ্রনাথ বাবু শটান দাঁড়িয়ে পড়লেন। তারপর বললেন, কে মিস্টার মিত্তির, নিজের চুইটা তাহলে স্বীকার করছেন তো? ফেলুদা তবলা টেবিলে রেখে বলল, দাঁড়ান দাঁড়ান ইন্দ্রনাথ বাবু, এখনো গল্প অনেক বাকি। প্রথমে ক্লাইম্যাক্স দেখালে কি চলে? আর যেখানে হিরো আমি, সেখানে গল্পটাও আমার, আর ক্লাইম্যাক্সটাও কিন্তু এই ফেলু মিত্তিরেরই। লালমোহনবাবু বলে উঠলেন, আপনি হিরো মানে মশাই? ফেলুদা মুচকি এসে বলল, লালমোহন বাবু, এখানে ইন্দ্রনাথ বাবু একটা ভালো ফাঁদ রচনা করে ফেলেন, কিন্তু উনি ভুলে গেছিলেন যে উনি ফেলু মিত্তিরের সঙ্গে যুদ্ধে নেমেছেন। ওনার চালে একটু ফাঁক থেকে যায়, আর আমি সেই ফাঁকটা দিয়ে ঢুকে পড়ি। এবার ইন্দ্রনাথ বাবু বেশ গম্ভীর গলায় বলে উঠলেন, কি যা তা বলছেন ফেলুবাবু? আমি কিন্তু আপনাকে... আরে দাঁড়ান দাঁড়ান, আগে ব্যাপারটা কি সেটা তো জানি। ইন্দ্রনাথ বাবুকে থামিয়ে বলে উঠলেন ইন্সপেক্টর লাহা। এরপর ফেলুদা লালমোহনবাবুর দিকে চেয়ে বলল, আচ্ছা লালমোহন বাবু, আপনার মনে আছে যেদিন আমরা এখানে প্রথম আসি, ইন্দ্রনাথ বাবুর এই স্টাডি রুমে অনেক রহস্য রোমাঞ্চ বই দেখেছিলাম? হ্যাঁ ফেলুবাবু, আপনি ঠিকই বলেছেন। ইন্সপেক্টর রাহা বললেন, এসব হেয়ালি করছেন মিস্টার মিত্তির? হেয়ালি নয় রাহা বাবু, দাঁড়ান দেখা। এই বলে ফেলুদা বইয়ের সেলফের দিকে এগিয়ে গিয়ে আর সেখান থেকে কিছু গোয়েন্দা গল্পের বই টেবিলের উপর রাখে। এবার ইন্দ্রনাথবাবু বলে উঠলেন, কিন্তু এতে আপনার চুরির সঙ্গে কি দায়? না না ইন্দ্রনাথ বাবু, চোর বলবেন না। ফেলু মিত্তির চোরদের উপযুক্ত শাস্তি দেয়, কিন্তু নিজে চুরি করে না। এবার আমি বললাম, কিন্তু ফেলুদা, এই বইগুলোর সঙ্গে এই কেসটার কি সম্পর্ক? তোপসে, তোরা হয়তো লক্ষ্য করিসনি, কিন্তু আমি লক্ষ্য করেছিলাম ইন্দ্রনাথ বাবুর টেবিলের ওপর জটায়ুর নতুন প্রকাশিত গল্প ডুয়ার্সে ডামাডল রাখা ছিল।
এবার লালমোহনবাবু বেশ উত্তেজিত হয়ে বললেন, তাই নাকি মশাই? এ তো আনন্দের কথা। হ্যাঁ লালমোহন বাবু, আর আপনার বইয়ের ভেতরের গল্প সম্বন্ধে আপনি নিঃসন্দেহে ওয়াকিবহল। হ্যাঁ ফেলুবাবু। বেশ, এবার মিলিয়ে দেখুন তো, এখানে আসার পর থেকে আমাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে আপনার গল্পের সঙ্গে মিলিয়ে যায় কিনা। লালমোহনবাবু বেশ কিছুক্ষণ চুপ থেকে তারপর নিজের হাতে হাত তালি দিয়ে বলে ওঠেন, আরে হ্যাঁ, তাই তো। ভাবি, মানে এত কিছুর সঙ্গে বেশ চেনা চেনা লাগছে কেন ব্যাপারটা। এবার ফেলুদা ইন্দ্রনাথ বাবুর দিকে ফিরে বলল, ইন্দ্রনাথ বাবু, আপনি ভুলে গিয়েছিলেন যে আপনি হয়তো গোয়েন্দা গল্প অনেক পড়ে থাকতে পারেন, কিন্তু আমি নিজে গোয়েন্দা। ফেলু মিত্তিরের চোখকে আর মগজাস্তকে ফাঁকি দেওয়া এত সোজা কথা নয়। এরপরে ইন্দ্রনাথ বাবু চেয়ার ছেড়ে দাঁড়িয়ে হাসতে হাসতে এগিয়ে এলেন ফেলুদার দিকে। তারপর বললেন, সত্যি সত্যি আপনার তুলনা নেই ফেলুবাবু। আসলে আমার ছোটবেলা থেকে গোয়েন্দা কাহিনীর ওপর ভীষণ শখ। তারপর তপেশ ভাইয়ের হাতের লেখা আপনার রোমাঞ্চকর কাহিনী পড়ি আর ভাবি কবে আপনাদের সঙ্গে দেখা হবে। আর দেখুন ভগবানের কি ইচ্ছা, এক পাবলিশিং হাউসে দেখা হয়ে যায় স্বনামধন্য রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক জটায়ুর সাথে। আর কথায় কথায় জানতে পারি তিনি আপনাদের বিশিষ্ট একজন ঘনিষ্ঠ লোক। ব্যাস, আমি তারপরেই ঠিক করি আপনাদের নেমন্তন্ন করি। কিন্তু ভাবতে থাকি এত বড় গোয়েন্দাকে স্বাগতম জানাতে সামান্যভাবে কি চলে? আর তারপরই এসব প্ল্যান। আমাকে ক্ষমা করে দেবেন ফেলুবাবু। আরে না না ইন্দ্রনাথ বাবু, কিন্তু আরেকটা যে ফাঁক থেকে যাচ্ছে। কিসের ফাঁক ফেলুবাবু? ইন্দ্রনাথ বাবু বেশ অবাক হয়ে প্রশ্ন করলেন। ফেলুদা এবার ইন্সপেক্টর রাহার দিকে এগিয়ে গিয়ে বললেন, আপনার অভিনয়টাও কিন্তু দুর্দান্ত হয়েছে রাহাবাবু। দেখলাম রাহাবাবু হো হো করে হেসে উঠলেন। লালমোহনবাবু প্রশ্ন করলেন, তাহলে কি মশাই উনিও? ফেলুদা এবার বলল, আপনি ঠিকই ধরেছেন লালমোহন বাবু, উনি কোনো পুলিশ নন, উনি হলেন ইন্দ্রনাথ বাবুর বাল্য বন্ধু শরৎ রাহা। তারপর ফেলুদা ইন্দ্রনাথ বাবুর দিকে ফিরে বলল, কি আমি ঠিক বলছি ইন্দ্রনাথ বাবু? ইন্দ্রনাথ বাবু জিভ কেটে বলেন, আর লজ্জা দেবেন না মিস্টার মিত্তির। আসলে আপনি একজন স্বনামধন্য গোয়েন্দা সেটা মাপতে আমার ভুল হয়েছিল, ক্ষমা করে দেবেন। আপনাকে কিন্তু আমি এমনি ছাড়ব না, একটা সংবর্ধনা কিন্তু আপনার প্রাপ্য। এই বলে ইন্দ্রনাথ বাবু টেবিলে থাকা তবলা হাতে তুলে ফেলুদার হাতে তুলে দিলেন। ফেলুদা এবার বলে ওঠে, না ইন্দ্রনাথ বাবু, সংবর্ধনা যদি কারোর পাওয়ার কথা হয় সেটা হলেন লালমোহন বাবু। তার লেখনের জোরেই কিন্তু আপনি অল্প হলেও ভাবতে বাধ্য করেছিলেন আমাকে। লালমোহন বাবু প্রখর বুদ্ধির ফল, গোয়েন্দা প্রখর রুদ্র না থাকলে আপনি আমায় কাবু করতে পারতেন না। তাই এই বলে ফেলুদা তবলা লালমোহন বাবুর হাতে তুলে দেয়। লালমোহন বাবু তবলা হাতে নিয়ে ঘাড় হেরিয়ে বলেন,